আমি আমার দলের পক্ষ থেকে বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আজকে এক মঞ্চে আমরা আসায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকে এই সম্মেলনের মাধ্যমে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। প্রথম কথা হলো গঠিত এই কমিশন এই জাতির চিন্তা চেতনা তাহজিব তামাদ্দুন এবং বিশেষভাবে আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা প্রত্যাখ্যাত বলে আমরা ঘোষণা করছি। এদের রিপোর্ট বাতিল করার কোনো ব্যাপার নাই, এদেরকেই আগে প্রত্যাখ্যান করতে হবে। এরা প্রত্যাখ্যাত হলে এদের রিপোর্টও শেষ। 2 নম্বর, আমাদেরকে একটু ভাবতে হবে আমাদেরকে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য জোর করে চেষ্টা করা হচ্ছে। আমাদের শিশুকালে আমরা দেখেছি আমাদের শিক্ষাদান শুরু হতো মক্তবের পাঠ দিয়ে। সকালবেলা মক্তবে যেতাম, ওখান থেকে আসার পরে গোসল করে মা কাপড় পরিয়ে বই হাতে ধরিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন। এখন খুবই পরিকল্পিতভাবে সবাই মক্তবের এই ধারাকে শেষ করে দেওয়া হয়েছে। বাচ্চা ঘুমাচ্ছে, তাকে কাঁধে ফেলে মা স্কুলের দিকে রওনা করেছেন, ওই মক্তবে যাওয়ার ওই সময় এটাই কেড়ে নেওয়া হয়েছে। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যে শিক্ষা মুসলমানের বাচ্চা শুরু হওয়ার কথা, সেটা অন্য কিছু দিয়ে স্কুলে গিয়ে শুরু হচ্ছে। এই জায়গাটা শেষ করে দেওয়া হয়েছে। সেই প্রজন্মেরই কিছু লোক হয়তো আজকে তারা গোটা নারী সমাজের প্রতিনিধিত্বের কথা বলে সমাজকে বিভ্রান্ত করছেন। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। কেন এই মুহূর্তে উস্কানিটা কেন? এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না, আরো বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে। ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই, হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন? এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে 54 বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা। এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে। এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে। এই জায়গায় ইসলামী শক্তির মুখোমুখি আরেকটা শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য, নিয়ে যাওয়ার জন্য। অতীতের সকল চক্রান্ত এদেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন। ইনশাআল্লাহ এই চক্রান্ত টিকবে না, এটাও ভেসে যাবে ইনশাআল্লাহ। এরা শুধু আল্লাহ তাআলার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই, এরা নিজেরা স্ববিরোধীও বটে। একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায়, আবার তারা বলতেছে সব জায়গায় এত% কোটা নির্ধারণ করতে হবে। তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না? অধিকার যদি সমান হয় কোটার প্রশ্ন আসবে কেন? যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও, তাইলে তো কোটার দরকার নাই। কোটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য। নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই, নারীরা আমাদের মা, আমাদের বোন,
আমাদের কন্যা, আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক। এরা তার সব কিছু তছনছ করে দিতে চায়। পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায়। এখানে প্রস্তাবনায় ম্যারিটাল রেপ বলে একটা কথা এসেছে। রেপ তো রেপই, রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায়, সেটার নাম রেপ হবে। বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো কেন? এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালতগুলোতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া এদের উদ্দেশ্য। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, সেটাকে যদি আবার সামনে আনতে হয়, তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয়, তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে। এই কমিশনে দুঃখজনকভাবে সেই রকম একজন নারীকেও রাখা হয়। এখানেই তো এটা পক্ষপাত দুষ্ট। আমরা এটা মানব না, আমাদের সাফ কথা, এটা মানব না আমরা। এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না, কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন। সম্মানিত ভাইয়েরা, যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কথা বলবেন। এই জন্যে আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা হাতে হাত ধরে দিন এবং সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করব ইনশাআল্লাহ। এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাকে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যেই নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন, এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু হন নাই। আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করছেন না। এখানে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, বহু সন্তানদের চক্ষু হারিয়েছে, হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গু হয়েছে। এর ফসল হলে আপনারা, আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে, এটা আপনারা বুঝেন না। আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি। এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, আল্লাহর রহমতে যারা নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল, তারাও কিন্তু তাদের ফেরাউনি ভূমিকা বাস্তবায়ন বাংলার জমিনে করতে পারে নাই। আপনারা তো আল্লাহর রহমতে দেখা দৃষ্টিতে, আমি বলবো কি, ওই কে বলছে না যে 5 মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান, 5 মিনিটও সময় পাবেন না। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামায়ে কেরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি, আজকে এক মঞ্চে আমরা আসায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। এবং ইসলাম দেশ এবং মানবতা গড়ার একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের এই সম্মেলনের মাধ্যমে। আমি যে আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের এই রিপোর্ট এখানে আছে 133 নম্বর পৃষ্ঠা। ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এই সংস্কার আমাদের দাবি, কিন্তু সংস্কারের নামে ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না। নারী কমিশন
যে সংস্কার রিপোর্ট দিয়েছে, আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট দেখে। আরো অবাক হয়েছি, সে সংস্কার কমিশনে এমন কিছু নারী সদস্য নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দও জানে না। তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে, যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ঈমান আনা উচিত। কারণ এক নাম্বার বিষয় হচ্ছে, তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের শিকার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা শিক্ষিত মানুষ, কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্দিহান। বৈষম্য হচ্ছে এমন নীতি, যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে। তারা কেন বৈষম্যের প্রশ্ন আনলো? তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে, নারী পাবে অর্ধেক, পুরুষ পাবে দ্বিগুণ। তারা বলছে এটা একটা বৈষম্য। সামাজিক সাংসারিক জীবনে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয়, এখানে নারীরা বৈষম্যের শিকার। ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে, ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে, নারীরা তাদের আনুগত্য করবে। তারা বলছে এটা বৈষম্য। এভাবে অনেকগুলো পয়েন্টকে সামনে এনে তারা বুঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে, পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার। সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে, এটা সংস্কার করে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, উনারা যেটাকে বৈষম্য বলল, আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় 3 গুণ বেশি। এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো, তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার? যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে পুরুষ মোহরানা দেয়, নারী মোহরানা নেয়, অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন। তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন? এটা আমরা বৈষম্যের শিকার? এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি, করবো না। কারণ আল্লাহ তাআলার দ্বীনে কখনো বৈষম্য থাকতে পারে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ যেখানে আদলের কথা, ইহসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে। আল্লাহর ইসলামের সে ইনসাফ এবং আদল পৃথিবীর কোন ধর্মে নাই, কোথাও থাকতে পারেও না। সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা, ইসলাম মানলে বৈষম্য হবে। নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য, বৈষম্য নেই। আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুষকে প্রাধান্য দিয়েছেন, আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে। এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি, এটা বৈচিত্র্য। নারী মা হিসাবে সম্মান পাবে, স্ত্রী হিসাবে পাবে, শেষ কন্যা হিসাবে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন, যার অর্ধেক না 20% পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি। এটা বৈষম্য নয়, এটা বৈচিত্র্য। নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে, পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে। তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত। ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না। আগস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য, আর সেই কথা তারা ইসলামের সম্মুখে এনে দাঁড় করিয়েছে। নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন, পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন। একজন নারী যদি প্রতি মাসে 10 লক্ষ টাকা বেতন পায়, তাহলে 10 লাখ টাকার মাঝে স্বামী আমার 1 টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি। স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে। কিন্তু একজন পুরুষ যদি 1000 টাকাও বেতন পায়, তার এই 1000 টাকার ভিতরে তার স্ত্রীর হক আছে না নাই? ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে। তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে
ওই তসলিমা নাসরিনের মতো ইসলামের সম্মুখে আবার আঙ্গুল তুলছ, এটার জবাব তোমাদেরকে জাতির সামনে দিতে হবে। আর এই নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না, কিন্তু প্রস্তাব দেয়াতে তাদেরকে তাওবা করা উচিত। এই জঘন্য নীতি পাশ আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তো এই জাতীয় চিন্তা করতে পারে নাই। আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতায় এসেছ, ইসলামী বিধান নিয়ে তসনস সিনিমিনি করবে, এটা করতে দেওয়া হবে না, এটা সহ্য করা হবে না, এটা কোয়াইট ইম্পসিবল। এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে, তার মাঝে একটা আছে, ওনারা বলেছেন যারা পতিতা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, শ্রমিক কাকে বলে? যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয়, তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না? যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না? এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে ওনাদের এই রিপোর্ট এখানে আছে 133 নম্বর পৃষ্ঠা। ওরা লিখেছে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, শ্রমিক যৌন কর্মীদের জন্য এত মায়া কেন? ওনাদের কি ওদিকে টান আছে, না জীবনের প্রথম অংশে এই জাতীয় কোনো কিছু ছিল? আমরা জানি না, আমরা সেটা বলতেও চাই না। তবে বুড়া মানুষগুলো যৌন কর্মীদের প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে। ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া, সবার বয়সী 50-এর অধিক, 40-এর বেশি। এই বয়সে যৌন কর্মীদের প্রতি এত টান কেন? এই প্রশ্ন উঠা স্বাভাবিক কিনা? তারা কি এই দেশটাকে যৌনাচার এবং এই প্রতিটা ভিত্তিতে পরিণত করতে চায় নাকি? তারা এটা শ্রমিক কিভাবে হবে? আচ্ছা, ডাকাতি করলে কি শ্রম যায় না? তাহলে কয়দিন পরে চোরেরাও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। ডাকাতরা তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি, ডাকাতি করলে তো রিস্ক আরো বেশি নিতে হয়। তো এত রিস্ক নিয়ে যদি ডাকাতি করে, তারাও তো ডাকাত হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে। কোন বর্বরতার দিকে ফিরে গেলাম? কিসের শ্রমিকের রিপোর্ট দিল, কিসের সংস্কার দিল? বরং তাদের ব্রেইনটা সবার আগে সংস্কার করা দরকার। সুতরাং যে নারী কমিশন তারা করেছে, এই কমিশন এটা প্রত্যাখ্যান করা, এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে, এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে। ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না। এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করব এবং করলাম। এবং বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য আমাদের জানা আছে। বাংলাদেশের মানুষ 2024 সালের 36শে জুলাই তাদের সেই শক্তি এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছে। অতীতেও দিয়েছে, 1947 সালেও দিয়েছে, 1831 সালে বালাকোটের ময়দানে দিয়েছে, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় দিয়েছে। অসংখ্য আন্দোলন এবং সংগ্রাম এবং শহীদের ইতিহাস এই অঞ্চলে আছে, যা আমাদের সকলের অবগতিতে আছে। সেটিকে সামনে রেখে বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে বর্তমান সরকার যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে আসেনি, তবে অবশ্যই একটি বিপ্লব পরবর্তী, একটি গণ অভ্যুত্থান পরবর্তী এবং ইসলামের যে নেতৃত্ব নির্বাচনের ব্যবস্থা আছে, পরামর্শের ভিত্তিতে সরকার নির্ধারণ করা, সেই পরামর্শের ভিত্তিতেই দেশ এবং জাতির যারা স্টেক হোল্ডার, তাদের পরামর্শের ভিত্তিতেই আপনারা এখানে এসেছেন। আপনাদের পিছনে জনমত, বিশেষ করে আলেম ওলামাদের সমর্থন শুরু থেকে এখন পর্যন্ত আছে। এবং আমি এর সাথে আরও একটি কথা যুক্ত করে দিই যে আমরা অনেকেই সমগ্র বাংলাদেশে ইসলামের বিজয়ের স্বপ্ন দেখি। আমি অনেক সময় মনে করি, যদিও আমার এই কথাটি বাস্তবে প্রতিফলিত হবে না, তবুও হয়তো এরকম পর্যায়ে কথা বলার সুযোগ ভবিষ্যতে নাও আসতে পারে, সেহেতু এখানে বলেই নিই যে বর্তমান সরকার যেই পদ্ধতির উপর এসেছে, পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে সবাই নিজ নিজ জায়গা থেকে চিন্তা করেছে আমার চেয়ে কে ভালো হবে, এবং তারাও হয়তো চেষ্টা করছে তাদের জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ে কোনো প্রকার দলমত না দেখে যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়ার এই যে পদ্ধতি, পুনরায় গণতন্ত্রের দিকে ফিরে না গিয়ে এই পদ্ধতিকেই যদি কন্টিনিউ করা যায়, তাহলে এটাই ইটসেলফ ইসলাম প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। এটা অনেক সময় আমরা বুঝি না যে এই সরকার যেই দিন শেষ হবে, আমাদের দাবি থাকা উচিত যে সেই দিনও পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান নিযুক্ত করতে হবে। আলেম ওলামাদের পরামর্শ, দেশের অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ, তাদের পরামর্শের ভিত্তিতে সরকার প্রধান আসবে, তিনিই তার পছন্দ মতো তখন তার ক্যাবিনেট ঠিক করবেন। এটাই ইসলাম।
কিন্তু আমরাই যখন আবার ব্যাকফুটে গিয়ে বলতেছি নির্বাচনে অংশগ্রহণ করব, নির্বাচন দিব, সেক্ষেত্রে আমি আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। যেহেতু গণতান্ত্রিক দেশ, নির্বাচন হবে, গণতন্ত্র আসবে, তবে আমার একটা পরামর্শ আমি আপনাদের বলে যেতে চাই। সেটি হচ্ছে যে 5ই আগস্টে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার রাস্তায় ছিল, কিন্তু সরকার গঠনের সময় আমাদের অবস্থানটা কোথায় ছিল? আমাদের অবস্থান কিন্তু শূন্যের কোঠায় ছিল। ডিসিশন মেকিংয়ের জায়গায় আমরা শূন্যের কোঠায় পৌঁছে গেছি। অথচ আন্দোলনে দেখবেন আপামর আম জনসাধারণ, ইসলামপন্থী আলেম ওলামাকে ভালোবাসে, তাদের অংশগ্রহণই বেশি। এর সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। যখন সরকার পতন হয়েছে তখন এই সমস্ত এনজিও, এই সমস্ত মিডিয়া, তাদের হাতে অটোমেটিক বাই ডিফল্ট ক্ষমতা চলে গেছে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকে এখানে দেশের বড় বড় ইসলামী দলের নেতারা উপস্থিত আছেন, আপনারা যেমন নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের দীর্ঘমেয়াদী মুসলমানদের শক্তিশালী প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এগুলো তৈরি করার জন্য আপনাদের চিন্তা চেতনা এবং পরিশ্রম করতে হবে, যেন আগামী 20 বছর, 25 বছর, 30 বছর যখনই আবারও এরকম প্রেক্ষাপট আসবে, তখন যেন স্টেক হোল্ডার ডিসিশন মেকিংয়ে শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে ইসলামপন্থীরা সেই জায়গায় পৌঁছতে পারে। এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলার বিধান যেহেতু অপরিবর্তনীয় এবং যেহেতু এটি 90%-এরও অধিক মুসলমানের দেশ এবং মুসলমানেরা আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে রক্ত দেওয়া শিখেছে, তারা পার্শ্ববর্তী দেশ আমাদের যারা দাদাগিরি দেখাতো তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে। প্রয়োজন হলে তারা পাশ্চাত্য কর্তৃক, পাশ্চাত্য থেকে আমদানিকৃত এই নষ্ট ভ্রষ্ট সংস্কৃতিকে, এই নষ্ট ভ্রষ্ট নারী সংস্কারের প্রতিবেদনকে ডাস্টবিনে নিক্ষেপ করার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে বাধ্য থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত 11টি সংস্কার কমিশনের একটি হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই কমিশন গত 19শে এপ্রিল তাদের প্রস্তাবনা জমা দেওয়ার পরেই আসলে আমরা এই প্রস্তাবনা দেখার পরে স্তম্ভিত। বাংলাদেশের আগস্ট বিপ্লবের পর, জুলাই আগস্ট বিপ্লবের পরেও এই ধরনের একটি প্রস্তাবনা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপিত হতে পারে এটা আমাদের কল্পনাতেও ছিল না। এই জন্যই এই নারী কমিশনের ব্যাপারে আমাদের মন্তব্য অনেক কঠোর। তাদের ব্যাপারে এরকম মন্তব্যের কারণ এটাই যে তারা না বাংলাদেশের পুরুষ সমাজের প্রতিনিধিত্ব করে, না নারী সমাজের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের অধিকাংশ অথবা মোর দেন 90% নারীদের চিন্তা চেতনার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা নারী সমাজের প্রতিনিধিত্বের নামে তারা উপস্থাপন করেছে। তাদের এই কমিশনের প্রস্তাবনার যে ভিত্তিগুলো, সেটাই আসলে মূল সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়। আজকে উপস্থাপিত যেই প্রবন্ধ, সেখান থেকে দুটি কথা আমি কোট করছি। তাদের বক্তব্যের মূল সার কথা হলো ধর্ম নারীর প্রতি বৈষম্যের মূল কারণ। এটাকে তারা প্রথমে চিহ্নিত করেছে। ধর্মকে তথা ইসলামকে তারা নারীর প্রতি বৈষম্যের মূল কারণ কেন বলেছে? আরেকজন প্রয়াত লেখিকার উদ্ধৃতিতে তারা একটা বক্তব্য কোট করেছে। সেই বক্তব্যের এক জায়গায় আছে, আমাদেরকে অর্থাৎ নারীদেরকে অন্ধকারে রাখিবার জন্য পুরুষগণ এই ধর্মগ্রন্থগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রচার করিয়াছে। এই ধর্মগ্রন্থগুলি পুরুষ রচিত বিধি ব্যবস্থা ভিন্ন আর কিছুই নয়। অর্থাৎ তারা বিশ্বাস করে যে এই ধর্মগ্রন্থগুলো আল্লাহর কিতাব না, কোরআন আল্লাহর কিতাব না, এটা পুরুষরা রচনা করে নারীদেরকে দমন করার জন্য এই কিতাব রচনা করেছে। এই হলো তাদের এই পূর্ণ প্রস্তাবনার মূল বুনিয়াদ। কাজেই এই ধরনের একটি প্রস্তাবনা উপস্থাপন করার পরে আমাদের ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে, ইসলামী জনতার পক্ষ থেকে কি প্রতিক্রিয়া হওয়া উচিত? আমরা কেন তাদের সাথে আলোচনায় বসিনি? কেন আমরা রাজপথে বা আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে
কড়া প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলাম? অনেককে দেখি এই জন্য মায়া কান্না কাঁদতে। তো আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে, এবং দীর্ঘ একটাই আলোচনা নারী সংস্কার, নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে, এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে। এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মোক্ষম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে, এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে যথাদ্রুত সম্ভব এই সংস্কার প্রস্তাবনা তারা বাস্তবায়ন করবেন। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ হলো এটা গোটা একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার, তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে। আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি। বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ যথাযথ যৌক্তিক এর উপস্থাপনা কম হয়নি। প্রবন্ধকার বলেছেন যে প্রায় 1000 পৃষ্ঠার উপরে ইতিমধ্যে লেখা হয়েছে, কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা। এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে, পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না। এজন্য আমাদের পরিষ্কার কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। বর্তমান বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়েল করবার এই দুরভিসন্ধি বন্ধ করুন। নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই দুরভিসন্ধি বন্ধ করুন। আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা, আমরা নারীদের ন্যায্য অধিকার চাই, সমান অধিকার নয়। গত 9 মাস থেকেই আমরা, আমাদের রাজনৈতিক বক্তব্য ছিল আমাদের সংগঠনের যে আমরা যৌক্তিক সংস্কার চাই, তারপর নির্বাচন। শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান হয় নাই, বরং কার্যকরী যতগুলো সংস্কার আছে সবগুলো সংস্কারের পরই দেশের নির্বাচন হবে। এটা ছিল আমাদের মৌলিক প্রস্তাব। কারণ আমরা বাংলাদেশে গত 52 বছরে সবারই শাসন দেখেছি, কেউই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারে নাই। তো অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন, অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে। তার ভিতর একটা ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। আমরা দেখেছি এখানে প্রথম আমরা যে কথা, মানে আজকের আমাদের আয়োজনের প্রেক্ষাপটটা আমি বলছি আপনাদের। প্রথম কথা হলো, নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে, এই কমিশনে এমন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে, এমন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে, এমন নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না, বরং তারা একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা শাহবাগী হিসাবে চিনি। তো এখানে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন যে জমা দিয়েছেন, আমরা জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদ থেকে এখানে আমাদের মুফতি লুৎফুর রহমান ফরাইদি হাফিদুল্লাহ আছেন, আমাদের মুফতি শামসুদ্দৌলা আশরাফি সাহেব হাফিদুল্লাহ আছেন, আমাদের আরেকজন বরেণ্য আলেম তিনিও আসবেন, আমাদের আব্দুল্লাহ মাসুম হাফিদুল্লাহ, তিনি এখানে প্রবন্ধ পেশ করবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি, আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দীর্ঘ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন, এটার উপর আজকে আমাদের বক্তারা পর্যালোচনা করবেন, আমাদের নির্বাচিত বক্তা যারা আছেন তারা। আমরা সেই প্রতিবেদন প্রথমেই পুরাটাই আমরা সংগ্রহ করেছি, প্রায় 318 পৃষ্ঠার দীর্ঘ প্রতিবেদন।
এই দীর্ঘ প্রতিবেদনে আমরা এটার উপর পর্যালোচনা করেছি এবং এক কথায় যদি এটার উপর আমরা পর্যালোচনা দেই তাহলে এক কথায় যেটা বলতে হবে সেটা হলো আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে যে পারিবারিক সংস্কৃতি চলে আসছে সেটাকে ধ্বংস করে আমাদের পিতা পুত্র এই পরিচয়, মা সন্তান এই পরিচয়, ভাই বোন এই পরিচয়, এটাকে মুছে দিয়ে মানে একটা জারজ প্রজন্ম গড়ার একটা কারখানা হলো এই প্রতিবেদন। খুব সহজ কথায় এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে এর ভিতর এক নাম্বার যে কাজ তাদের নারী বিষয়ক সংস্কার কমিশন এক নাম্বার যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করেছে ধর্মকে, এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণেই যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে, নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে, সব জায়গায় তারা এক নাম্বার এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন, সব জায়গায় তারা এক নাম্বার যে কারণ লিখেছে যে এই সব ক্ষেত্রে নারী এক নাম্বার বৈষম্যের কারণ হলো ধর্ম। এই ধর্মকে তারা বৈষম্যের এক নাম্বার কারণ সাব্যস্ত করে। মানে বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কারভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা, ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোনো লিখনিতে কোনো বই এত বেশি করা হয়নি। তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয়, তাহলে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত। রাষ্ট্রীয় আইনে তাদের কেন বিচার হওয়া উচিত আমি কয়েকটা প্রুফ দিই আপনাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে। দেখেন বিসমিল্লাহ তারা যে কথা লিখেছে একদম শুরুতেই, মানে বিসমিল্লাহ তো নাই, মানে শুরুর কথা বললাম। দেখেন ভূমিকা থেকে আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে। লিখেছে, বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে, তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে, কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে? তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান, যেমন বিয়ে, তালাক, অভিভাবকত্ব, উত্তরাধিকার। তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে। যে তারা চারটা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে, তার ভিতর একটা হলো বিয়ে, একটা হলো তালাক, আরেকটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি ওয়ালায়াত, আর আরেকটা হলো উত্তরাধিকার যেটাকে আমরা বলি ওয়ারাসাত। তো তাদের কথা হলো এই চার ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন? যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে। শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই চার ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার না, তাদের কথা হলো এই চারটা ছাড়াও আরো অনেক জায়গায় নারী কি আছে, বৈষম্যের শিকার আছে। এরপরে লিখেছে তারা পরের পেরায়, ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে। লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক মানে ব্যক্তিগত যে আইনগুলো আছে এগুলা নারীর প্রতি কি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে। অর্থাৎ তারা এখানে স্পষ্ট ভাষায় লিখেছে যে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে কে? ধর্ম। এরপর দেখেন সারসংক্ষেপের শুরুতে তারা লিখেছে, সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরিহার্য। সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান, বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে। একটু মনোযোগ দিয়ে শুনেন, মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারী বৈষম্যের শিকার হন। অর্থাৎ বিয়ে, বিবাহ বিচ্ছেদ মানে তালাক, ভরণ পোষণ, এগুলার ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে। অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি? আইন। এরপরে লিখেছে, যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে। এরপরে লিখছে, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে। দেখেন এইভাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি, পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে। এখানে লিখেছে, দেখেন 26 নম্বর পৃষ্ঠায় লিখেছে, নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ। অর্থাৎ নারী উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ কয়টা? যে চ্যালেঞ্জের কারণে নারীর উন্নয়ন বাংলাদেশে সম্ভব হচ্ছে না, তার ভিতর একটা লিখেছে রাজনৈতিক কারণ, আর আরেকটা লিখেছে হলো ধর্ম। এরকম পৃষ্ঠায়
আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন এখানে হলো 70 নম্বর পৃষ্ঠায় লিখেছে, রুকেয়া সাখাওয়াত হোসেনের উক্তি, যখনই কোনো ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন, এমনই ধর্মের দোহাই ও শাস্ত্রের বচনরূপ অস্ত্রাঘাতে তাদের মস্তক চূর্ণ হইয়াছে। অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে, তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে। এইভাবে জায়গায় জায়গায়, অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য, অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে, এটার মূল থিমটা বোঝানোর জন্য এই কয়েকটা কথা আমি পড়লাম, যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম। এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে। যেখানেই লিখেছে বেশিরভাগ হলো ধর্মের বিরুদ্ধে লিখেছে। দেখেন, আজকে আমরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই, মুরতাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই, ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটূক্তি করলে প্রতিক্রিয়া দেখাই, পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই। কিন্তু দেখেন, আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু না, ইসলাম ধর্মের এদেশের 92% মুসলমানের যে ধর্ম, সেটাকে 12টা বাজানোর একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন, আমরা সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবেন, অতীতে কেউ পারেনি, আপনারাও পারবেন না। অতীতেও আমরা কাউকে করতে দেইনি, আপনাদেরকে করতে দেব না। অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি, এখনো যদি ইসলামকে মাইনাস করতে চান, আপনাদের বিরুদ্ধে বুকটান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ। এরপরে দেখেন, এখানে আরো কি কি মৌলিক আপত্তি আছে, এগুলো আমাদের আলোচকরা আলোচনা করবেন। আমি আপনাদেরকে যেহেতু আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, আমাদের আব্দুল্লাহ মাসুম হাফিদুল্লাহ তাশরিফ এনেছেন, তার সহযোগিতা, এবং আমাদের ডক্টর সরওয়ার স্যার, তিনি পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারেননি, আশা করি একটু পরে আসবেন। ওনাদের সহযোগিতায় আমরা এটার উপর দীর্ঘ রিভিউ করেছি। এই যে পুরা 318 পৃষ্ঠার উপর একটা দীর্ঘ রিভিউ করা হয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন 2025 সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা। এটা প্রায় 100-150 পৃষ্ঠার কাছাকাছি। অর্থাৎ এখানে মৌলিক কি কি সমস্যা আছে সেটা নির্ধারণ করা, এবং এটার বিশ্লেষণ, এবং এটার উপর আমাদের পর্যালোচনা। আমরা গতকালকে আমাদের জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদ এবং সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস থার্ড, এটার পক্ষ থেকে আমরা কালকে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে। সেখানে গিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে জমা দিয়ে এসেছি, এবং ওনারা আমাদের সাথে সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন যে এটা নিয়ে এদেশের প্রতিনিধিত্বশীল আলেম যারা আছেন তাদের সাথে তারা সংলাপ করবেন। তো আমরা এটা বলে এসেছি, যেহেতু আলেমরা হজের মৌসুম, গতকাল থেকে হজের ফ্লাইট চালু হয়েছে, আলেমরা হজে যাবেন, এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই দ্রুত কিছুদিনের ভিতর যদি আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরব। দেখেন, আজকে আমাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হলো যে আমাদের করণীয় কি, এটা তুলে ধরা। দেখেন, একটা বিষয়ে সাধারণ মানুষ এটা অনুভব করবে কখন, যখন সাধারণ মানুষের কাছে এই জিনিসের সমস্যাগুলো কি কি, এই জিনিসের মৌলিক সমস্যা কি কি, সেটা আমরা তুলে ধরতে পারবো। আমরা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকারের শেষ দিকে শিক্ষা সিলেবাস নিয়ে তুমুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন হয়েছে। দেখেন, শিক্ষা সিলেবাস নিয়ে যে তুমুল আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল আমাদের প্রোগ্রামে। সেই প্রোগ্রামে কিন্তু এত ক্যামেরাও ছিল না, এত লুকও ছিল না, একটা ছোট্ট প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের আসিফ মাহতাব স্যার তিনি এসেছিলেন, এবং তিনি ওই যে শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেলেছিলেন। এটা থেকে বুদ্ধিবৃত্তিক আন্দোলন, মানুষ এটা যখন ছড়িয়ে পড়েছিল, মানুষ অনুভব করতে পেরেছিল যে না, এটা তো আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমরা চাই যে বুদ্ধিবৃত্তিকভাবে আমরা আগাতে, বুদ্ধিবৃত্তিক কাজও হচ্ছে, মাঠের কাজও হচ্ছে, দুটা যদি একসাথে হয় তাহলে এটা পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এখানে যারা আজকে আসছেন তাদেরকে আমি অনুরোধ করবো, এখানে খুব গরম বক্তব্য হবে, উত্তেজিত বক্তব্য হবে, এটার মঞ্চ কিন্তু আজকে না। এখানে আজকে ওলামা একরাম, দেশের শীর্ষ ওলামা একরাম, বুদ্ধিজীবী, রাজনীতিবিদগণ আসবেন, তারা এটার উপর পর্যালোচনা করবেন, এটার উপর কি কি সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করবেন। এবং আপনাদের দায়িত্ব হলো, যেহেতু এখানে অনেক মাদ্রাসার তাখাসুসের তালিবুল ইলম এসেছেন, ওলামা একরাম এসেছেন, বিভিন্ন দায়িত্বশীলগণ এসেছেন, বিভিন্ন জেনারেল শিক্ষিত মানুষ এসেছেন, স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাও এসেছেন। আপনাদের দায়িত্ব হলো এখান থেকে আপনারা যেগুলো শুনে যাবেন, আজকে আলোচকগণ আমাদের মূল প্রবন্ধে যে বিষয়গুলো বলা হবে আপনাদেরকে দেওয়া হবে,
আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে একজন দায়ী হবেন। আপনাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে এই যে নারী সংস্কার কমিশনের মৌলিক যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হবে, এগুলো আমাদের ঘরে বলা, আমাদের বাড়িতে বলা, আমাদের মসজিদে বলা, আমাদের বাজারে বলা, আমাদের মহল্লায় বলা, এভাবে যদি আমরা তৃণমূল থেকে আওয়াজ উঠাতে পারি, ইনশাআল্লাহ এই নারী সংস্কার কমিশন, আমি রব্বুল কাবার কসম করে বলছি, ইনশাআল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবই যাব ইনশাআল্লাহ। আজকে আমরা ঘরে করছি, পরে প্রয়োজন হলে কিছুদিন আগে মার্চ ফর গাজা হয়েছে, আমরা কি করতে পারি, এদেশের ইসলামপন্থার কি শক্তি আছে আপনারা দেখেছেন। মার্চ ফর গাজা হয়েছে এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান, যদি এটা আপনারা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এরা যদি বাস্তবায়ন করতে চান, তাহলে মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ, মার্চ ফর ঢাকা হবে ইনশাআল্লাহ। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা আসছেন এই প্রচন্ড গরমের ভিতর সকাল থেকে আসছেন, আপনাদের সবাইকে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে আমরা সুশৃঙ্খলভাবে আজকে হল ত্যাগ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 53 বছরে আমরা যত আবর্জনা দূর করেছি নারীদের অধিকার নিশ্চিত করবার জন্য, সব আবর্জনা আবার এক দফায় এই যে নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদনের মাধ্যমে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আজকের মঞ্চ থেকে এই ইসলামিক নেতৃবৃন্দ যদি ঘোষণা দিয়ে দেন, আমি মনে করি কাল থেকে এমনিতেই এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সরকারের প্রতি বিশেষ আবেদন, ভুল করেছেন, ভুল থেকে ফিরে আসেন। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এবং এই নারী সংস্কার বিষয়ক কমিশন, সংস্কার বিষয়ক যে কমিশন আসছে সেটাও কি করেন, আপনারা বাতিল করেন। আমি মনে করি যে অন্তত আপনাদের অন্যান্য যে সংস্কার কাজ সেটা প্রশ্নবিদ্ধ হবে না। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এতটাই সুস্পষ্ট আমাদের কাছে যে এখানে কোরআন সুন্নাহ বিরোধী অন্তত 30 থেকে 32টা ধারা আছে। গত জুমাতে ইমাম সাহেব, খতিব সাহেবরা মসজিদে নিয়ে কথা বলেছেন, আগামী জুমাতেও কথা হবে। 4 লক্ষ মসজিদে যখন এর বিরুদ্ধে কথা হবে, তো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন তো যাবেই, আপনাদের অন্যান্য সংস্কার কাজও প্রশ্নবিদ্ধ হবে। এই যে 5 অগাস্টে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা সংস্কার চাচ্ছি রাষ্ট্র বিনির্মাণের জন্য, আপনাদের এই কাজে ওই কাজগুলো প্রশ্নবিদ্ধ হবে। এই জন্য আমি মনে করি যত দ্রুত সম্ভব, অন্তত আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন এবং কমিশন দুটোই বাতিল করেন আপনারা। তারা কেন এই ধরনের কাজগুলো করেছে আমাদের কাছে এটা একেবারে স্পষ্ট। তারা ইসলামের পারিবারিক রীতিনীতিকে বিকৃত কিংবা মানব রচিত কোনো ধর্মের পারিবারিক রীতিনীতির সঙ্গে তুলনা করেছে। ওরা মেধা এবং মস্তিষ্কে বধির, ওরা ইসলাম নিয়ে পড়াশোনা করে না, কিন্তু অন্যান্য বিকৃত ধর্মমত নিয়ে ঠিকই তারা পড়াশোনা করেছে। তারা মনে করেছে পৌত্তলিকতার যে ধর্ম আছে তার মতোই মনে হয় ইসলাম, বা বিকৃত ধর্মগুলোর মতোই ইসলাম। এই জায়গা থেকেই তারা সব ধর্ম গুলিয়ে ফেলে কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। আজকের মঞ্চ থেকে নিঃসন্দেহে এই বিষয়ের উপর একমত হয়েই ইসলামিক নেতৃবৃন্দ আসছেন। ওনারা বলে দেবেন, আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের দায়িত্বশীলদের প্রতি আমার স্পষ্ট সেই অনুরোধ, আপনারা অনতি বিলম্বে এই প্রতিবেদন এবং কমিশন দুটোকেই বাতিল করেন, প্রত্যাখ্যান করেন। তাহলে আপনাদের অন্যান্য সংস্কার কার্যক্রম মানুষ হয়তোবা সেটা নিয়ে বিবেচনা করবে, না হলে নিঃসন্দেহে সেটা প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ দেশে যারাই আসে এরা ভিনদেশীদের মদতপুষ্ট হয়ে বিভিন্ন কুকর্ম সম্পাদন যারা করে, এদের কেউই এ পর্যন্ত সোজা আঙ্গুলে তাদেরকে শাসন করা যায় না। রক্তের প্রয়োজন হয়েছে, ত্যাগের প্রয়োজন হয়েছে। সম্মিলিতভাবে বৃহৎ ঐক্যের মাধ্যমে শুধু নারী সংস্কার কমিশনের এই বিষয়টার আন্দোলনই নয়, গোটা দেশকে এখন সময় এসেছে ইসলামী হুকুমত কায়েম করার।
এই জন্য ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলকে এই মুসলিম মিল্লাতের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানাই।